আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আয়শা নুসরাত ইসলাম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জঙ্গি, দুর্নীতিবাজ ও স্বাধীনতা বিরোধীদের এদেশে ঠাঁই হবে না ঘোষণা প্রধানমন্ত্রীর। বিজয় সমাবেশে দল মত নির্বিশেষে সবার জন্য কাজ করার অঙ্গীকার। 30 ডিসেম্বর গণতন্ত্রের পাশাপাশি পরাজয় হয়েছে আওয়ামী লীগের, অভিযোগ মির্জা ফখরুলের। পরাজয় ঢাকতেই উৎসব করছে, মন্তব্য তার। আদম ব্যাপারীর খপ্পরে ভৈরবের বিভিন্ন অঞ্চলের শতাধিক যুবক। ইতালিতে পাঠানোর প্রলোভনে লিবিয়ায় আটকে স্বজনদের থেকে মুক্তিপণ আদায়। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশে তিনি বলেন, দেশের সকল মানুষের উন্নয়নে কাজ করবে তার সরকার। কে কোন দলের তা বিবেচনা করা হবে না। প্রধানমন্ত্রী বলেন, 30 ডিসেম্বর দেশের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে রায় দিয়েছে জনগণ। স্বাধীনতা বিরোধীদের এদেশে কোনো ঠাঁই হবে না। একই সাথে জঙ্গি ও দুর্নীতিবাজদেরও এদেশে কোনো স্থান হবে না বলে হুঁশিয়ার করেন তিনি। শেখ হাসিনা বলেন, একাদশ নির্বাচনে মানুষ সমৃদ্ধি ও উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। সেই রায়ের প্রতি সম্মান রেখে দেশের সামগ্রিক উন্নয়ন করবে তার সরকার। বাংলাদেশকে আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্পন্ন উন্নত দেশে রূপান্তরিত করতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের অধিকার আদায় করতে বঙ্গবন্ধু জীবন দিয়েছেন। দেশের মানুষের জীবন মান উন্নত করতে তিনি নিজের জীবনকে উৎসর্গ করতে কুণ্ঠাবোধ করবেন না বলে ঘোষণা দেন তিনি। ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ গড়তে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা কথা নিশ্চয়ই তারা উপলব্ধি করেছে যে ঐক্যবদ্ধ শক্তি সব সময় জয় পরাজয় একটা নির্বাচনের স্বাভাবিক ব্যাপার। আমি এইটুকু তাদের বলতে চাই যে আওয়ামী লীগ নৌকা মার্কায় ভোট পেয়ে জয় পেয়েছে, এটা সত্য, কিন্তু যখন রাষ্ট্রীয় ক্ষমতা হাতে এসেছে, যখন দায়িত্ব পেয়েছি জনগণের সেবা করার, যখন দায়িত্ব পেয়েছি মানুষের জন্য কাজ করার, তখন আমি এটা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, দল মত নির্বিশেষে সকলের জন্যই আমাদের সরকার কাজ করে যাবে। প্রত্যেকের আর্থসামাজিক উন্নয়নে কাজ করবে, রাজনৈতিক অধিকার নিশ্চিত করবে, প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত করবে। সেখানে কোনো দল বা মত দেখা হবে না। প্রতিটি জনগণ, প্রতিটি নাগরিক আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাদের সেবা করার দায়িত্ব জনগণ আমাদের দিয়েছে। কাজী যারা ভোট দিয়েছেন বা যারা ভোট দেন নাই, সকলের প্রতি আমি ধন্যবাদ জানিয়ে এটুকু বলবো যে আমরা সকলের তরে সকলের জন্য আমরা কাজ করব। 30 ডিসেম্বর দেশের গণতন্ত্রের পাশাপাশি আওয়ামী লীগের পরাজয় হয়েছে, অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই পরাজয় ঢাকতেই তারা উৎসব করছে বলে মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপি জোট এবং জাতীয় ঐক্যফ্রন্ট অটুট রয়েছে, এখানে টানাপোড়েনের কোনো সুযোগ নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 83তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজার জিয়ারতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সে সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ অতীতের মতো এখনও জনগণের ওপর নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে আছে। এই উৎসব তো হচ্ছে তাদের যে পরাজয়কে আপনার ঢেকে দেওয়ার জন্য, পরাজয়কে মানুষের কাছ থেকে তাদের দৃষ্টিটাকে অন্যদিকে সরানোর জন্য। 30 ডিসেম্বর তো গণতন্ত্রের পরাজয় হয়েছে, আর আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় হয়েছে, কারণ আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত জাতীয় ঐক্য ফ্রন্ট এবং 20 দলীয় জোটের ঐক্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের মধ্যে কোনো টানাপোড়েন নেই, ঐক্য ফ্রন্ট আছে, 20 দলীয় জোট আছে, এবং সরকার যাকে আমরা স্বীকার করছি না, সেই সরকারও এখানে অবশ্যই জনগণের কাছে পরাজিত হয় বলে আমরা বিশ্বাস করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এখন কারারুদ্ধ হয়ে আছেন এই আওয়ামী লীগের বিভিন্ন চক্রান্তের কারণে, তাকে মুক্ত করে, গণতন্ত্রকে মুক্ত করে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে এনে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব। গণতন্ত্রের স্বার্থে সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবার কথাও বলেন বিএনপি মহাসচিব। শহীদ প্রেসিডেন্ট সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।
সুশাসন প্রতিষ্ঠায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার আরও কঠোর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বলেন, অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাদক নির্মূল সহ জঙ্গি ও সন্ত্রাস দমনে আরও কঠোর হওয়ার কথাও জানান তিনি। শনিবার সকালে রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আজকে সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে, আমাদের সিকিউরিটির প্রশ্নে আমরা সুন্দর একটা ব্যবস্থা করতে হবে যাতে সবাই বাংলাদেশের নাগরিকরা নিরাপদ থাকে। সব কিছুই আমরা নজরে আনবো। আমরা সুশাসন প্রতিষ্ঠিত করতে চাই, আমরা আগে থেকেই শুরু করেছিলাম, আমরা কেউ কি বাদ দিইনি। এবারও আমরা খুব কঠোরভাবে সেইটা পালন করব। আদম ব্যাপারীর খপ্পরে ভৈরবের বিভিন্ন অঞ্চলের শতাধিক যুবক ইতালি পাঠানোর প্রলোভনে লিবিয়ায় আটকে রেখে তাদের নির্যাতনের মাধ্যমে স্বজনদের কাছ থেকে মুক্তিপণের টাকা আদায় করছে পাচারকারীরা। ভাগ্য বদলের আশায় ইউরোপে পাড়ি জমাতে গিয়ে এভাবে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। ভাগ্যের চাকা ঘোরাতে ইউরোপের দেশ ইতালি যেতে দালালদের মোটা অঙ্কের টাকা দিয়ে ফেসে গেছে ভৈরবের শতাধিক যুবক। মানব পাচারকারীরা কিছু যুবককে নৌপথে অবৈধভাবে ইতালি পৌঁছে দিলেও বেশিরভাগকে জিম্মি করা হয়েছে লিবিয়ার বিভিন্ন শহরে। বাংলাদেশে তাদের পরিবারের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। সন্দীপের দলাল মনে করেন মিলন মিয়া নাম, মিলন মিয়া আমার পুত্রে নিচে 4,60,000 টাকা দিয়া এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে নির্জন জায়গা, কোনো লোক বসতি নাই। এখানে একটা ছোট্ট একটা ঘর আছে, এটা ঘরের মধ্যে রাখছে। এখানে শ্বাস ফেলার তো কষ্ট, সমস্ত মেঝে এবং ছাদে শুধু রক্তের দাগ। ছেলে ডেলি ডেলি কাঁদতেছে, আব্বু তুমি আমার একটা কিছু করো, আমার জীবনটা আর বাঁচতেছে না, আমাকে তুমি আব্বু একটা কিছু করে দাও, আমার বড়টা করে দাও। ছেলে তো ডেলি ডেলি কাঁদতেছে। আমরা লিবিয়া স্থানীয় লোক নেয়া পিন্টুর গ্রুপে আমার ছেলেরে আটকায় পড়ছে। পিন্টু মেয়ের লোকের মোবাইল দিয়ে ফোন দিছে, বলতেছে আমার মাইরা ফালাইতেছে, তোমরা তো আমার বাসাতে চাও, আমার টাকা দাও। ধরুক করে লাভ জমে যাবে, ঘর বাড়ি বিক্রি করে এই ফ্যামিলিগুলিও এখন একবারে নির্বাস হয়ে গেছে। শারীরিকভাবেও নির্যাতনের শিকার হচ্ছে জিম্মি হতভাগ্য যুবকরা। লিবিয়া ফেরত মোস্তফা মিয়া দিয়েছেন সেখানে নির্মম নির্যাতনের বর্ণনা। মাফিয়ার আন্ডারগ্রাউন্ডে আমরা অনেক নির্যাতন করছে, মাইর দূর করছে, আমরা কারেন্টের শর্ট দেওয়াইছে, পানির মধ্যে চুবাইছে, আর খানা দানা তো দিছই না। এই কথা যদি দেশে মা বাবা শুনতো, মা বাবা অনেকে হাত পিলিয়া মারা গেল হইলে। আমরা তো মা বাবার সাথে ফোনে বলছি যে আব্বা 3 বেলা হাইতে পারতেছি, কোনো সমস্যা নাই, কোনো চিন্তা করেন না। মানব পাচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি ও স্বজনদের দেশে ফেরত পেতে সরকারের উদ্যোগ চায় ভুক্তভোগী পরিবারগুলো। বাংলা ভিশন নিউজ ডেস্ক। টানা শৈত্যপ্রবাহে কাহিল অবস্থা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রায় 10,000 পাথর শ্রমিকের। উপার্জনের অন্য পথ না থাকায় জীবন জীবিকার তাগিদে প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে পানি থেকে পাথর তুলছেন তারা। শীতে পঞ্চগড়ের পাথর শ্রমিকদের সংগ্রামের কথা জানাচ্ছেন মোশাররফ হোসেন। বাংলাদেশ ভারতের সীমান্ত ঘেঁষা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদী। ভারত থেকে আসা 32 কিলোমিটার নদীপথ তেঁতুলিয়া সদর ছুঁয়ে আবারও ফিরে গেছে ভারতে। এ নদীর উজান থেকে বয়ে আসা নুড়ি পাথর আহরণ করাই একমাত্র পেশা নদী পাড়ের 20 গ্রামের মানুষের। কিন্তু জানুয়ারির শুরু থেকে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহে চরম দুর্ভোগে পড়েছেন পাথর শ্রমিকরা। প্রচণ্ড ঠান্ডা পানিতে অবশ হয়ে যায় হাত পা। সারাদিনে 2 থেকে 3 ঘন্টার বেশি কাজ করতে পারছেন না তারা, ফলে কমেছে আয়। এত ঠান্ডার মধ্যে নামছি, এমনকি হাত পা অবশ্যই আসে। শীতের দিনে বেশি তো পানিতে থাকা যাচ্ছে না, অনেক সময় জ্বর হয়, জ্বর হলে 5-7 দিন আসা যাচ্ছে না, ইনকাম আমাদের কমে যাচ্ছে। এই নদীর উপর আমাদের জীবিকা নির্বাহ, এই রোজগার করি, এখান থেকেই সব পরিবার চলে আমাদের। আগে রোদের দিনে আমরা কাজ করতাম সারাদিন 300-400 টাকা কাজ করতাম, এখন এই ঠান্ডার কারণে আমরা এই 200-250 টাকা কাজ করি। এই শীতের কারণে তারা পাথর তুলতে পারছে না, তাদের জনজীবন বিপন্ন হয়ে গেছে এবং তাদের পারিবারিকভাবে তারা স্বাভাবিকভাবে চলতে পারছে না। যদি সরকারের পৃষ্ঠপোষকতায় কোনো সহযোগিতায় শ্রমিকদের জন্য করা হয় তাহলে শ্রমিকরা অনেক উপকৃত হবে। শৈত্যপ্রবাহ আরও তীব্র হবার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শীতের এই সময়টাতে বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারি বেসরকারি সহায়তা চান পাথর শ্রমিকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিচ্ছি সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে
এবার নোয়াখালীর কবিরহাটে গণধর্ষণের শিকার এক গৃহবধূ, আটক এক। সড়ক দুর্ঘটনায় 5 জেলায় 7 জন নিহত, আহত অন্তত 16 জন। স্বাগত আর একবার বাংলা ভিশন সংবাদে। নোয়াখালীতে এবার কবিরহাট উপজেলায় গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এই ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ। সুবর্ণচরে গণধর্ষণের সেই দুঃসহ ঘটনার রেশ কাটতে না কাটতে নোয়াখালীর কবিরহাট উপজেলায় আবারও গণধর্ষণের ঘটনা ঘটেছে। নির্যাতিতা গৃহবধূর অভিযোগ, শুক্রবার রাতে 3 ব্যক্তি তার ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে 3 সন্তান সহ তাকে জিম্মি করে ধর্ষণ করেন। এরপর তারা পালিয়ে যায়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে জাকির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে। কবিরহাট থানার ওসি জানান, নির্যাতিতার স্বামী একটি মামলায় এখন নোয়াখালী কারাগারে বন্দী। বাড়িতে স্বামী না থাকার সুযোগে ওই ব্যক্তিরা ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এর মধ্যে তিনি জাকির হোসেন নামের একজনকে চিনতে পেরেছেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযান চালিয়ে জাকির হোসেনকে আটক করেছে। এর আগে গত 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের রাতে স্বামী সন্তানদের বেঁধে রেখে সুবর্ণচরের এক নারীকে মারধর ও গণধর্ষণ করা হয়। সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, কুমিল্লা, খুলনায় ও গোপালগঞ্জে 7 জন নিহত হয়েছেন, আহত অন্তত 16 জন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীতমুখী একটি ট্রাকের। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হয়, আহত হয় অন্তত 15 জন। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে লক্ষ্মীপুরে লেগুনা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন এক পথচারী। সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর রামগতি সড়কের নুরি গাছতলা এলাকায় এ ঘটনা হয়। এ ঘটনায় লেগুনার এক যাত্রী আহত হন, তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে কুমিল্লার ইলিয়টগঞ্জ, গোপালগঞ্জের কোটালীপাড়া ও খুলনার লবণচড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। ক্যাপসুলে ছত্রাক পাওয়ায় দেশের কোথাও আজ শিশুদের ভিটামিন এ খাওয়ানোর কার্যক্রম হয়নি। সারা দেশে 2,20,00,000 শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল। গত সপ্তাহে দেশব্যাপী ভিটামিন এ ক্যাপসুল পাঠানো হলে মাঠ পর্যায়ের কর্মী ও কর্মকর্তারা ওষুধের মান নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তাদের অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ওই কর্মসূচি স্থগিত করে। সারা দেশের মতো চট্টগ্রামে স্থগিত করা হয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডক্টর আজিজুর রহমান সিদ্দিকীর সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। চট্টগ্রামের ভিক্টোরিয়া জুট মিলে আগুন লাগার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসহুদুল কবিরকে প্রধান করে 5 সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শুক্রবার বিকেল 5টায় চট্টগ্রামের এ.কে. খান এলাকায় ভিক্টোরিয়া জুট মিলের গুদামে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে 2.5 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরোপুরি আগুন নেভাতে সময় লেগে যায় সারা রাত। দীর্ঘদিন ধরে জুট মিলটি বন্ধ থাকলেও মিলের গুদামগুলো আরএফএল প্লাস্টিক, ইউনিলিভার সহ কয়েকটি প্রতিষ্ঠানকে গুদাম হিসেবে ব্যবহারের জন্য ভাড়া দেওয়া হয়েছিল। ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় 50 থেকে 60 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। মুন্সিগঞ্জের মেঘনা নদীতে ডুবে যাওয়ার 5ম দিনেও অবস্থান শনাক্ত হয়নি মাটি বোঝাই ট্রলারের। সন্ধান মেলেনি নিখোঁজ 20 শ্রমিকেরও। ডুবে যাওয়া ট্রলারের মালিক এবং সারেং সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে বেঁচে যাওয়া এক শ্রমিক। মুন্সিগঞ্জের মেঘনা নদীতে 5ম দিনের মতো চলছে ডুবে যাওয়া মাটি ভর্তি ট্রলার ও নিখোঁজ 20 শ্রমিকের উদ্ধার অভিযান। শনিবার সকাল 8টায় উদ্ধার অভিযান আবার শুরু হয়, তবে ট্রলারটির অবস্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযানে অংশ নেয় নৌ পুলিশ, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটি এর সদস্যরা। পাশাপাশি উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও নৌযান শনাক্তকারী বিশেষ জাহাজ অগ্নিশাসকও উদ্ধার কাজ চালাচ্ছে। সোমবার রাত 3টায় চাঁদপুরের মতলব উপজেলা এবং মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সীমান্তবর্তী কালীপুরা এলাকায় মেঘনা নদীতে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাঙ্কারের ধাক্কায় 34 শ্রমিক নিয়ে ডুবে যায় ট্রলারটি। তাদের মধ্যে 14 শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও এখনও নিখোঁজ 20 জন। এদিকে ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিক শাহ আলম বাদী হয়ে ডুবে যাওয়া ট্রলারের মালিক এবং সারেং সহ 3 জনের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা করেছে বলে জানিয়েছে পুলিশ।
দখল দূষণে মৃতপ্রায় বরগুনার ভারানী খাল। প্রশাসনের নজরদারি না থাকায় খালটি এখন স্থানীয়দের জন্য শুধুই দুর্ভোগের। খাল উদ্ধার ও দূষণ রোধে আন্দোলনেও মেলেনি কোনো ফল। বরাবরের মতো উচ্ছেদ অভিযান শুরুর আশ্বাস প্রশাসনের। বরগুনার খাগদুন নদী থেকে এ খাল দিয়ে বিভিন্ন ধরনের নৌযান পণ্য নিয়ে খুব সহজে পায়রা নদীতে যায় বলে এর নাম ভারানীর খাল। কিন্তু দখল দূষণে ধুঁকছে খালটি, নেই পানি প্রবাহ। সংস্কারের উদ্যোগ নেওয়া না হলে খুব শিগগিরই খালটি ভরাট হওয়ার আশঙ্কা স্থানীয়দের। জোয়ার হইলে অনেক কষ্ট করে ঢুকতে হয়, ময়লা টলার জন্য চারিদিকে খাল চাপা ছোট। খাল ভরে গেছে, এই কারণে হইলে যে যাতায়াতে আইতে যাইতে পারে না টলার। এই যে হোটেলগুলো আছে, রেস্টুরেন্টগুলো ওটা খালের ভিতর, এই জন্য আমাকে বোট পেলে যেতে পারে না। ভারানীর খালের বর্তমান অবস্থার জন্য জেলা প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করেছেন সচেতন মহল। ভারানী খালের উপরে আমাদের এলাকার কৃষি ব্যবস্থার পানি সেচের ব্যবস্থা নির্ভর করে, কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এই ভারানী খাল অবৈধ দখলদারিতে দখলে যাওয়ার কারণে এটি একেবারে সরু হয়ে এসেছে। মহামান্য হাইকোর্ট একটা নির্দেশনা দিয়েছে, স্থানীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ এখানের এসিল্যান্ড এবং ইউনোকে নির্দেশনা দিয়েছেন যে আগামী 30 দিনের মধ্যে এটি উদ্ধার করে অগ্রগতি প্রতিবেদন দাখিল করার জন্য। আমরা আশা করি এবারে আর প্রশাসন পিছপা হবে না। শিগগিরই খালটি দখলমুক্ত করে এর সৌন্দর্য বাড়ানোর আশ্বাস দিলেন জেলা প্রশাসক। সরকারি জমি, সরকারি খাল এবং সরকারের যে নীতি আছে সেটি বাস্তবায়ন করতে গেলে আমরা নিশ্চিত করে সবকিছু উচ্ছেদ করে কাজটা সম্পন্ন করব। তবে আশ্বাসে আর বিশ্বাস রাখতে পারছেন না স্থানীয়রা। তারা চান দ্রুত এর বাস্তবায়ন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বোরো চাষ নিয়ে ব্যস্ত সুনামগঞ্জের কৃষকেরা, কিন্তু চাষাবাদে অতিমাত্রায় খরচ বৃদ্ধি এবং ধানের দাম কম পাওয়ায় চিন্তিত তারা। পাশাপাশি আবাদের ধীরগতির ফলে আগাম বন্যার আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন তারা। তবে কৃষি বিভাগের আশা সবকিছু মিলিয়ে এবারও বোরোর লক্ষ্যমাত্রা অর্জন হবে। বারবার বানের জলে ভেসে গেছে পাকা ধান, গোলা ভরছে না কোনো বাড়ি। তারপরও আশায় বুক বেঁধে বছরের এই সময়টাতে বোরো আবাদে নেমে পড়েন সুনামগঞ্জের হাওরের কৃষকরা। তবে ঘর পোড়া গরুর মতো মনের আতঙ্ক কাটে না তাদের। এবারও জেলায় 2,15,615 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু আগাম বন্যার শঙ্কার পাশাপাশি সার, বীজ, কীটনাশক সহ কৃষি পণ্যের দাম বৃদ্ধিতে দুশ্চিন্তায় কৃষকরা। লাল সার আছে বর্তমানে 750 টাকা বস্তা 50 কেজি, আর সাদাটা হইলো বর্তমানে আপনার 850 কেজি। না কেউ পারা যায় না, স্কুলে পড়ি ভর্তি আইসি অনেকে রোয়া রই দইব, রোয়ার পরে তো কামলার টাকা দিয়ে পানি যায় না। ধানের দামে আর যে কৃষক সকলদের যে খরচ, এই খরচে গিয়ে পরে আর পোষায় না। হাওরের কৃষকদের বাঁচাতে সরকারি বেসরকারি প্রণোদনার দাবি জানালেন কৃষক নেতারা। অতি সত্বর পুঁজি প্রদানকারী প্রতিষ্ঠান আছে, তারা যাতে কোনো সুদবিহীনভাবে ভর্তুকি দিয়ে আমাদের কৃষকদেরকে বাঁচিয়ে দেন। কৃষি উপকরণের পর্যাপ্ততা দাবি করে কৃষি বিভাগ বলছে সুনামগঞ্জে এবারও বড় বাম্পার ফলন হবে। সুনামগঞ্জ জেলার আবহাওয়া যদি অনুকূলে থাকে এবং কৃষকরা পরিশ্রম করছে, এবং আমরা আশা করি গতবারে নেই এবছর আমরা বড়োর একটা বাম্পার ফলন পাবো ইনশাল্লাহ। সরকারিভাবে কৃষি ভর্তুকি ও প্রণোদনার ব্যাপারে সিদ্ধান্ত হলে তা কৃষকরা পাবেনই, জানালেন জেলা প্রশাসক। আমন মৌসুমের জন্য কৃষকের জন্য যে প্রণোদনা প্যাকেজ, সেই প্যাকেজগুলো আমরা যথাসময় বিতরণ করেছি। সরকার যদি বড় মৌসুমের জন্য পুনরায় প্রণোদনা প্যাকেজ প্রদান করে, সেগুলো আমরা যথাসময় মাথায় করি। সব মহলের সহযোগিতায় আগাম বন্যার আগেই কষ্টার্জিত ফসল বোরো ধান ঘরে তুলতে চান কৃষকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের রাউজানকে পিঙ্ক, গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে কাজ চলছে বলে জানিয়েছেন সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী। চট্টগ্রামের রাউজানে দিনব্যাপী সম্প্রীতি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি কথা বলেন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 83তম জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ও আলোচনা সভা হয়েছে। দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিক। চরাঞ্চলের কৃষকদের জীবনমান উন্নয়নে চর কৃষি ও বাণিজ্য মেলা শুরু হচ্ছে কুড়িগ্রামে।
3 দিনের এই মেলা চলবে 21 থেকে 23 জানুয়ারি পর্যন্ত। মেলায় থাকবে কৃষি সরঞ্জাম, সার, বীজ, কীটনাশক, মেশিনারিজ ও চরাঞ্চলের উৎপাদিত পণ্য। কুড়িগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সিলেটে পিঠা উৎসব করেছে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি। সকালে সিলেট নগরীর বুলুবার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই উৎসবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের শতবর্ষপূর্তি উদযাপন করা হয়। ইয়াংম্যান খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মাল্টিপারপাস স্কুল ভবনের উদ্বোধন করা হয়েছে সাভারে। উদ্বোধন করেন ইয়াংম্যান খ্রিস্টান অ্যাসোসিয়েশনের এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্সের প্রেসিডেন্ট মার্কোস গোমেজ। এর আগে দেওগাঁও গ্রামে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। দুদিনব্যাপী এক্সিম ব্যাংক কাপ গল্ফ টুর্নামেন্ট শেষ হয়েছে বগুড়ায়। বগুড়া গল্ফ ক্লাব গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন 11 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। এদিকে রংপুরে 7ম MK টাইগার কাপ এবং টাঙ্গাইলে ফরচুন কাপ গল্ফ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রংপুরে 66 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাসুদ রাজ্জাক এবং টাঙ্গাইলে 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম টুর্নামেন্টের উদ্বোধন করেন। শাফিন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরপি কেবল শিরোনামগুলো আরো একবার জানি। জঙ্গি, দুর্নীতিবাজ ও স্বাধীনতা বিরোধীদের এদেশে ঠাঁই হবে না, ঘোষণা প্রধানমন্ত্রীর। বিজয় সমাবেশে দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করার অঙ্গীকার। 30 ডিসেম্বর গণতন্ত্রের পাশাপাশি পরাজয় হয়েছে আওয়ামী লীগের, অভিযোগ মির্জা ফখরুলের। পরাজয় ঢাকতেই উৎসব করছে তারা, মন্তব্য তার। আদম ব্যাপারী খপ্পরে ভৈরবের বিভিন্ন অঞ্চলের শতাধিক যুবক, ইতালি পাঠানোর প্রলোভনে লিবিয়ায় আটকে স্বজনদের থেকে মুক্তিপণ আদায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়, এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।